শের সাহেব, মেয়েকে পাঠাবো, তবে কিছু শর্ত দেব। আপনার চাকরি না হওয়া অবধি শশীর পড়ালেখা সহ সবটুকুর খরচ আমি চালাবো। আপনার আব্বু রাজি হলে বলবেন। আব্বু রাজি হবে কিনা তবে আমি রাজি না। তার সম্পূর্ণ দায়িত্বটা আমারই। আমার কাছে তাকে সমর্পণ করে আপনি আমার ভরণ পোষণ চালাবেন। পুরুষ নই আমি, তার দায়িত্ব দিয়ে দেখুন। আমি শের তা পালন করতে ব্যর্থ হলে আপনার সব অপমান মুখ বুজে সহ্য করে নেব। কাননের ভরাট গমগমে গলা। হাসান মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলেন তার উপরে। কাননের মুখশ্রী অপরিবর্তিত। শশী গালে হাত দিয়ে চুলার পাশে বসে আছে, দৃষ্টি মাটির খোলায় নিবদ্ধ। তাতে চিতই পিঠা দিয়েছে সে। পিঠা হয়ে এলে শশী তুলে দুধের পাতিলে ভিজিয়ে রাখে, আবারও চালের গোলা দেয় খোলায়। গালে হাত ঠেকিয়ে বসে থাকে। খিদেই তার পেট চুচু করছে। ওদিকে তার মা জননী কিচেনের রাস্তা ভুলেই বসেছে। শশীর বেজায় মন খারাপ করে। মা তো শিরিন আপুকে পেয়ে তাকে ভুলতেই বসলো। সে দুপুর থেকে টানা কিচেনে পড়ে আছে। রান্নাবান্না শেষে নানান পিঠার দায়ভারও তাকেই নিতে হয়। পাটিসাপটা, কুশুলি, তেলে পিঠা, ঝালের পিঠা এক হাতে বানিয়েছে, মা শুধু হাতে হাতে সাহায্য করেছে। এখন চিতই পিঠাও তাকেই ঠেলতে হচ্ছে। বাড়িতে মেহমান না থাকলে এতক্ষণে সে চিল্লাচিল্লি করে পুরো এলাকা মাথায় তুলত, কিন্তু মেহমানদের সামনে তো আর তা করা যাচ্ছে না। শশীর ঝুড়ি থেকে একটা পিঠা তুলে গালে পাচার করে। একটু পরে একলা শশীর একটা সঙ্গী জুটে। কুঞ্জ এসে চুপচাপ তার পাশে ছোট্ট টুলে বসে। লাল কালো মিশেলের হুডিতে দারুণ লাগছে বাচ্চাটাকে। সে একটা পিঠা কুঞ্জর দিকে বাড়িয়ে বলে, পুচুটার মন খারাপ কেন? বেশ সময় ধরেই খেয়াল করছি। কুঞ্জর চোখ জোড়া ছলছল করে ওঠে নিমিত্তে। সোয়েটারের হাতায় সে টলমলে পানি মুছে নিয়ে বলে, তখন দুষ্টুমি করছিলাম, আম্মু বকেছে, মেরেছে, আবার করলে বাড়ি পাঠিয়ে দেবে। শশীর মায়া হয় বাচ্চাটার জন্য। ইস কিভাবে কাঁদছে। বাচ্চারা একটু একটু দুষ্টুমি কি করবেই, তাই বলে শাশুমা মারবে? সবে তো বাড়াবাড়ি ওনার। শশী এটা ওটা বলে কুঞ্জকে হাসায়। কুঞ্জ ভুলে যায় মায়ের আদেশবাণী, আবারও আগে চঞ্চলা চটপটে স্বভাবে ফিরে আসে। শশীর সাথে পিঠা বানায়। এরই মাঝে কণিকা বেগম আসেন, হাতে বাটিতে পোলাও মাংস। শশী তাকে দেখে বলেন, আম্মা বাচ্চাটাকে মেরেছেন কেন? কাঁদছিল কিভাবে? কুঞ্জ জিভে কামড় দিয়ে শশীর আড়ালে লুকিয়ে পড়ে। কণিকা বেগম বাটিটাকে বিনেটের উপর রেখে বলে, দুষ্টুমি করবে আর মার খাবে না? তুমিও এদিক সেদিক করলে ছাড় পাবে না শশী বউ। শশী তেচরা নজরে চায়, খোলায় গোলা ছেড়ে ঢাকনা দিয়ে বলে, তাই বুঝি? না পেলাম ছাড়, এখন কি করার? তবে শাশুড়ি পটানোর মন্ত্র আম্মাজান শিখিয়েছে, বুঝলেন? থেমে বিড়বিড় করে কি সব করে কণিকা বেগমের দিকে ফুঁক দেয়। হেসে বলে, দিয়ে দিলাম ফু। আম্মা আপনি কি পটেছেন? কণিকা বেগম ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প, কটাক্ষ সুরে বলে, মন্ত্র বলে ছেলেকে পটিয়ে শশীভূত করতে পারো, আমাকে পারবে না শশী বউ। তাই একটু প্রস্তুতি নিয়েই এসো। উম উম, আমি শশী কি চিজ সেটা বুঝলে এই কথা বলতেন না মা। আপনার ছেলেকে কি পটাবো, সে তো এমনিতেই পটে আছে। আব্বু আমার পক্ষেই। আপনার জামানা খতম শাশুমা। আমি একাই 100, বুঝলি শশী বউ? শশী মুচকি হাসলো তার কথায়। কণিকা বেগম পোলাওয়ের বাটিটা শশীর দিকে বাড়িয়ে বলে, আসার পর থেকে কিচেনেই পড়ে আছো, খেয়ে নাও, আমি বানাচ্ছি চিতই। বলতে দেরি শশীর উঠতে দেরি হয় না। সে সিঙ্কে হাত ধুয়ে এসে বাটি নিয়ে গপাগপ মুখে পুরে হাস্যোজ্জ্বল মুখে বলে, থ্যাংক ইউ শাশুমা। দেখলেন পটে গেলেন আপনি? কতটা ভালোবেসেই না বৌমার জন্য খাবার এনেছেন। নিশ্চয়ই শুকনো মুখে মুখ দেখে বুঝতে পেরেছেন। কণিকা বেগম শশীর দিকে খুন্তি তাক করে চোখ পাকিয়ে বলে, বড্ড বেশি কথা বলো তুমি শশী বউ। খাওয়ার সময় কিসের কথা? আর তোমার আম্মু পাঠিয়েছে খাবার। কুঞ্জ এতক্ষণ হাঁ করে দুজনের খুনসুটি দেখছিল। বেশ মজা পাচ্ছিল সে। বাবাকে সে সবটা বলবে, কিভাবে শশী বউ ও আম্মু ঝগড়া করছিল। সে মায়ের কোলে মাথা রেখে বলল, ঘুমাবো না আম্মু? ভাই কখন আসিবে? বলতে বলতে কিচেনে আগমন ঘটে কাননের। শশী গাল ভর্তি পোলাও নিয়ে তার দিকে তাকালো। মুখটা একটু পানসুটে লাগছে না? কানন প্রতিবারের ন্যায় শশীর দিকে তাকায় না মুগ্ধ চোখে। সে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আম্মু, একটু এদিকে আসো তো। কণিকা বেগমের ভ্রু কুচকে যায়। ছেলের শুকনো মুখখানি দেখে চিন্তায় পড়ে। গ্যাসের চুলা বন্ধ করে এগিয়ে যায়। কানন একটু দূরত্বে দাঁড়িয়ে বলে, তুমি বলেছিলে এসেছি, এখন ফিরবো। আমি বাড়ি যাচ্ছি, তোমরা থাকো। কণিকা বেগম অবাক হয়ে বলেন, যাচ্ছি মানেটা কি? সমস্যা কি? কোথাও যাচ্ছ না? কাল সবাই একসাথে ফিরবো, তামাশা করবে না। আম্মু, তামাশা করছি না, আমি বাড়ি যাব। আব্বু একা আছে। তার নরম গলা মায়ের শান্ত চাহনি দেখে থেমে গেল। কণিকা বেগম থমথমে গলায় বলল, যা খুশি করো, আমাকে বলছো কেন? যাও মন চাইলে।
বলে তিনি আবারও ফিরে এসে চুলা জ্বালিয়ে দেয়। কানন সেখানেই দাঁড়িয়ে থাকে অসহায় দৃষ্টিতে। শশীর সন্দেহভোজন দৃষ্টি মা ছেলেতেই নিবদ্ধ। তাদের ফিসফাস অস্পষ্ট কানে গেলেও বুঝতে পারেনি কিছুই। শের মাকে কি বলল মেয় মেয় করে? শাশুমার এরকম ভায়োলেন্ট মুডে চলে গেল কেন? শশী মুখের মাংস চিবিয়ে গলাধ্যকরণ করে শাশুড়ির উদ্দেশ্যে বলল, কোনো সমস্যা আম্মা? আমাকে বলতে পারেন। কণিকা বেগম শশীর দিকে চান। তার স্বল্প চিকচিক করা গাঢ় কাজলে আঁকা নয়নের খবর শশী পেল কি? কণিকা বেগম আলগোছে লুকিয়ে হেসে বলল, সমস্যা কি জিনিস? কানন বাড়ি ফিরবে, ওর আব্বু বাড়িতে একা, তুমি বরং ওকে যাওয়ার ব্যবস্থা করে দাও। শশী বিস্ময়ের সাথে কাননের দিকে চায়। কেবিনের উপর থেকে নেমে এক কদম এগিয়ে বলে, বাড়ি ফিরবেন মানে কি হয়েছে শের? কানন দীর্ঘশ্বাস ফেলল, কপালটা ডলে স্বাভাবিকভাবেই বলল, কিছু না, যাচ্ছি না, মাথা ব্যথা করছে আমার, মনে হয় ব্যথায় ছিঁড়ে যাবে, একটু রেস্ট নিতে চাই। কুয়াশার চাদরে মোড়ানো ধরনী নিশীথে ডুবে। তার গভীরতায় গা ছমছমিয়ে ওঠে। শশী হামি তুলে বারংবার, ঘুমে চোখ বুজে আসে তার। তবে ঘুমোতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। তার মুখ্য কারণ আছে বটে। সে ঝিমানো মুরগির মতো সোফায় বসে ঝিমাতে থাকে। মরিয়ম বেগম এসে কয়েক দফা চোখ রাঙিয়ে ধীমান সুরে বকাঝকা করে যান। রুমে যাওয়ার জন্য টানাটানি অবধি করেছে শশীকে তুলতে। শশী ওঠেনি, সেখানেই খুঁটি পেতে বসে আছে। মরিয়ম বেগম ব্যর্থ পায়ে বড় মেয়ে শিরিনকে সবটাই খুলে বলে, সাথে মেয়ে সহায়তা চান। শিরিন শশীর উপর বেজায় বিরক্ত হয়। ঢঙ্গি কোথাকার। সে মাকে আশ্বস্ত করে ড্রয়িং রুমে যায়। শশী তাকে দেখেও প্রতিক্রিয়া ব্যক্ত করে না, ঝিমানো মুরগির মতো কুকড়ে বসে থাকে। শিরিন ভালোভাবেই শুধায়, কি নাটক শুরু করেছিস সেই সব? ছোট বাচ্চা তুই? যা ঘরে যা, শের ভাইয়া একা আছেন, কি মনে করবে? আশ্চর্য! আর দাদুনের কানে গেলে টর্নেডো শুরু হবে। শশীর মাঝে উত্তর দেওয়ার ভাবান্তর দেখা যায় না। শিরিন তার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না? এই শশী, যা ঘরে যা। শশীর তর্কে জড়ানোর ইচ্ছা করে না। আঁখি যুগলে ঘুমের মাসি পিসি ছড়া কাটে। সে খানিকটা নিচু স্বরে প্রত্যুত্তর করলো, আপু আমি যাব না, অস্বস্তিতে আমার গা শিউরে উঠছে। শিরিন চোখ ছোট ছোট করে চায়। শশীর অস্বস্তির কারণ বুঝতে পেরে দুষ্টু হাসে। ও তাহলে এই ব্যাপার। সে শশীর পাশ ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলে, অস্বস্তির কি আছে? প্রথমবার তো না, এর আগেও তো রুম শেয়ার করেছিস, তাহলে ঢং করছিস কেন? শশীর কাচুমাচু মুখে লজ্জায় লাল টুকটুকে হয়। মুখ বিকৃত করে ফিসফিসিয়ে বলল, আমার লজ্জা করছে আপু, প্লিজ তুই একটু মিহির ভাইকে ওই ঘরে পাঠিয়ে দে, আমি তুই দুই বোন গলা জড়িয়ে ঘুম দেব। শিরিন যেন ছাত করে উঠল। শশীর পিঠে দুম করে একটা চড় মেরে বলে, তোর সাথে ঘুমানোর প্রশ্নই আসে না, তাও আবার গলা জড়িয়ে। ভংসং বাদ দিয়ে রুমে যা। আর তোর আবার লজ্জা? হ্যাঁ, হাসি পেল রে। শশী দাঁত কটমট করে বোনের দিকে তাকালো। কেন, লজ্জাকে আমি হাটে বাজারে বিকিয়ে দিয়েছি নাকি? হো নোস, শশী এবার বাড়াবাড়ি করছিস, যা না মুখ পুরি। শিরিনের ধিক্কারে শশীর এবার অসহায় চোখে চায় বোনের দিকে। শিরিন বুঝতে পারলো বোধহয়। সে এবার বড় বোনের ভূমিকায় বলল, ভয় পাচ্ছিস কেন? অপরিচিত কেউ নয়, তোর অর্ধাঙ্গ সে। আর শের ভাইয়া খুবই ভালো মানুষ, নম্র ভদ্র, এক কথায় ঠান্ডা গুছের লোক। আমার তো শের ভাইয়ার জন্য মায়া হয়। আরে বেচারা। শশী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে শিরিন হেসে বোনের মাথায় গাঁটটা মেরে বলে, সত্যি উনি বেচারা। তুই বেচারাকে আর অপেক্ষায় রাখিস না তো, দুজনে মিলে সেকেন্ড নাইট এনজয় কর। বেস্ট অফ লাক মাই হারামখোর সিস্টার। বলেই শিরিন উঠে চলে যায়। শশী লম্বা শ্বাস টানে, কিছুটা সাহস সঞ্চিত হয়। এভাবে আর কতক্ষণ থাকা যায়? আর শেরকে তো সে চেনেই। উল্টোপাল্টা কিছু করলে এমন কেলানি দিবে, সে লেজ গুটিয়ে পালাবে। সে উঠে আস্তে ধীরে রুমের দরজার কাছটায় যায়। আধখোলা দরজায় মাথা ঢুকিয়ে উকি দিল। দিয়ে যেন ভুল করে। মুখটা তার লাজে রাঙা হয় ক্ষণিকে, তবুও চোখ সরায় না। একটু পরে সে পিছু হটে দরজায় করার নাড়ে। কানন মাথায় তোয়ালে চালানো বন্ধ করে দরজার দিকে তাকালো। তোয়ালে রেখে শার্ট গায়ে জড়িয়ে বলে, শশী কাম। শশী ভদ্র মেয়ের মতো ভেতরে প্রবেশ করে, যেন তার চেয়ে সহজ সরল দুটো নেই। অথচ একটু আগেই তো সে ভয়ঙ্কর কাজটা দেখতে সচক্ষে মরিয়াছিল। শশী ধূপতাপ এগিয়ে বিছানায় বসে শেরতাজালির আপাদমস্তক দেখে বলে, এই হাড় কাঁপানো শীতের রাতে গোসল করলে, তাও গরম পানি ছাড়াই, পানি তো বরফের মতো ঠান্ডা। তার কণ্ঠে আকাশসম অবাকতা। এই লোক পাগল নাকি? নাকি সর্দি বমি নেই ব্যাঙের মতো? এই অসময়ে গোসল কেন করতে হবে? হঠাৎ তার সন্দেহভোজন দুরু দুরু মনটা অনেক কিছুই ভেবে নিল। যতই বাহাদুরি দেখাক, এই যাত্রা একটু ভয় পায় সে। ঢোক গিলে আর চোখে প্রশ্নাতীত চোখে চায় জবাবের আশায়। কানন তোয়ালেটা পুনরায় তুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। এখন মাথাটায় একটু ভালো লাগছে। সে আয়নায় নিজেকে এক পল দেখে নিয়ে সরল মনে প্রত্যুত্তর করে, মাথা ব্যথা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল, ঠান্ডা পানি ঢালায় ফিলিংস বেটার।
আর অতটাও শীত নেই শশী। শশী পিটপিট করে চায়, শীত নেই, শীতে তার দাঁত খটমট করছে আর উনি ভজন গাইছেন। সে সোয়েটার তার উপরে শালে নিজেকে মুড়িয়ে প্যাকেট বানিয়ে রেখেছে, তবুও শীত মনে হয় ফাঁক ফোকর দিয়ে ঢুকে গা কাটা দিচ্ছে। আর বীর বাহাদুর শুধু একটা শার্ট গায়ে, তাও ঠান্ডা পানি দিয়ে গোসলের পর। সে কটাক্ষে সুরে বলে, তোমার শীত লাগে না? যতবার তোমার হাত ধরেছি মনে হয় বরফ হাতের মুঠোয় ভরেছি, এত ঠান্ডা। এই তুমি ইচ্ছেধারী সাপ টাপ নাও তো। দেখো, হলে বলে দাও, আমি কোনো সাপ টাপের সাথে সংসার করতে পারবো না ভাই। কানন হাসে অল্প, তোয়ালে ব্যালকনিতে মেলে দেয়। মাথা ব্যথা এখনো পুরোপুরি কমেনি, তার কথা বলতে ইচ্ছে করছে না একটুও। কেমন অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলতে। সে কিছু সময় নিয়ে নিজেকে সামলে নেয়। ভেতরে ঢুকে দেখে শশী ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে নিশ্চয়ই জবাবের আশায়। সে ফোনে সময় দেখে নিয়ে বলে, শশী, একটা অবস্থায় চললো, ঘুমিয়ে পড়া যাক। অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড, বিছনায় গুছিয়ে নাও। শশীর বুকটা আবারও দুরু দুরু করে, আজে বাজে চিন্তা মাথায় আসতে গা শিউরে ওঠে। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝটপট। নিজ অস্বস্তিকে গুল্লি মেরে শশী গম্ভীর সুরে বলে, আমি বিছানা গোছাবো কেন? তুমি গুছিয়ে গেছিয়ে শুয়ে পড়ো ভদ্র ছেলের মতো। ভাববেন না প্রতি অন্তপ্রাণ বউয়ের মতো 24 ঘন্টা আমি তোমার সেবা নিয়োজিত থাকবো। নিজ কাজ নিজে করো। কানন ছোট ছোট চোখে চায়। শশী ইশারা করলে কানন নিজেই বিছানা গুছিয়ে নিল। বিছানায় আমি একা ঘুমাবো না শশী, তুমি আমার সঙ্গে নেই। বলেই মুচকি হাসলো কানন। শশী ওয়ার্ড্রপ থেকে লেপ ও কম্বল বের করে তেরা চোখে তাকালো, ব্যঙ্গ করে বলল, এই জন্য নিশ্চয়ই মনে মনে লাড্ডু ফুটছে শের সাহেবের। কানন চমৎকার হাসলো তার কথায়। শশীর হাত থেকে কম্বল লেপ নিয়ে ভরাট গলায় আওড়ায়, তুমি আমার চাঁদ, তোমাকে যতবার দেখি দেখার তৃষ্ণা ততগুণ বেড়ে যায়। তোমার সঙ্গ পেলে সময় থমকে দেওয়ার বৃথা চেষ্টা করাই যায়। তুমি শশী এই শেরকে ক্ষণে ক্ষণে তরপাও, সময় আসুক সুদ সমেত ফিরিয়ে দেব। কথা শেষ করেই কানন কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। শশীর বুকটা এখনো ধরফর করছে। ঘোড়ার বেগে ছুটছে, সাথে টকবক টকবক শব্দ। শশী গায়ের শাল সোয়েটার খুলে ওয়াশরুম হয়ে আসে, লাইট নিভিয়ে ফেরি লাইটস জ্বালিয়ে দেয়। অস্বাভাবিক অস্বস্তি ঘিরে ধরে তাকে। ওই ছেলেটার সাথে তাকে পুরো রাত কাটাতে হবে, কেমন বিদঘুটে কথা না? এর আগেও এক রাতের সঙ্গী ছিল ছেলেটা, সেদিনও অনুরূপ অস্বস্তিতে বুঁদ হয়েছিল শশী। বিছানার এক কিনারায় চুপটি করে ছুঁয়েছিল সারাটা রাত। চোখের পলকে ঘুমের মাসিপিসি আধিপত্য বিস্তার করেনি। সে অন্যদিকে ঘুরে বুঝতে পারছিল তার সঙ্গীর চোখের পাতাও সন্ধি করতে অক্ষম হয়েছিল সে রাত। কিভাবে নীরবতায় রাতটা কেটেছিল বুঝে উঠতে পারেনি। শশী দোয়া দুরুদ পাঠ করে বিছানায় উঠে বালিশ ঠিক করে একপাশে গায়ে এলিয়ে দেয়, লেপটায় নিজেকে ঢেকে নিল। এক লেপে শশীর শীত যেন ফোরাতে চায় না, গা হিম হয়ে আসে। ধরনীর সকল হিম যেন তার বদনে অভিবাদন জানাতে এসেছে। সে পাশ ফিরে শয়, শেরতাজালি কম্বলে নিজেকে আপাদমস্তক ঢেকে নিয়েছে। লোকটা কি ঘুমিয়ে পড়েছে এত জলদি, নাকি অস্বস্তি লুকাতে লুকোচুরি খেলছে? শশীর হাসি পায় এ যাত্রায়। তার যতটুকু অস্বস্তি হচ্ছে তার চেয়ে বেশি শের সাহেব অস্বস্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। আহারে বেচারা। সে ঠোঁট চেপে হেসে কম্বল টেনে বলে, শের, ঘুমিয়ে পড়েছো? এক লেপে শীত যায় বলো? কম্বল দাও, শের করে নিলে কাউকে শীতে কাঁপতে হবে না। কানন চোখ খিচে শুয়ে থাকে। মাথা ব্যথা শুভ বিদায় জানিয়ে এখন অন্য ব্যথা মাথা চারা দিচ্ছে যেন। শশীর কথা সে ব্যথায় ঘি ঢেলে দিল যেন। তবুও সে ধাতস্থ করে সেভাবেই শুয়ে থাকে। 20 থেকে উল্টা কাউন্ট করতে থাকে। কারণকে নিরেট হয়ে পড়ে থাকতে দেখে শশীর ভ্রু কুচকে যায়। এ বান্দা শ্বাসটাস নিচ্ছে তো? শীতে কুলফি হয়ে জমে যায়নি তো, নাকি মাথা ব্যথা বাড়লো? শের, আমি জানি তুমি ঘুমাওনি, মাথা ব্যথা আছে এখনো। আমার কাছে টাফনিল আছে, দিব? কারণের সহ্যের মাত্রা অতিক্রম করলো বুঝি। সে তড়িৎ বেগে উঠে বসে, কম্বলটা দুজনের গায়ে দিয়ে লেপ তার উপরে দিয়ে আবারও বালিশে মাথা রেখে বলে, মাথা ব্যথা নেই, নাও এখন শীত করবে না। এতেও শীত না করলে আমাকে জড়িয়ে ধরো, আই ডোন্ট মাইন্ড। বলেই ধপাস করে শুয়ে পড়ল চিত হয়ে। শশীর নজর লুকিয়ে গলা অবধি লেপ কম্বল টেনে নিজেও ভালোভাবে শয়। আর চোখে কাননের দিকে চায়। ওই তো লোকটা কেমন করে তাকিয়ে আছে। শশী চোখ বুজে ফিসফিসিয়ে বলে, চোখ সরাও শের, লজ্জা আমি তাকাতে পারছি না। কানন হেসে উঠে শব্দ করে শশীর দিকে একটু এগিয়ে গা ঘেঁষে শুয়ে ফিসফিসিয়ে বলল, শুধু তাকিয়ে আছি তো। শশী ঠেলে তাকে সরিয়ে আতঙ্কিত সুরে বলে, খবরদার গা ঘেঁষবে না, রেগে গেলে কিন্তু খবর আছে। কারণ একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। শশী হাফ ছেড়ে বাঁচল। পাশ থেকে এক্সট্রা বালিশ তুলে মাঝখানে বসিয়ে দিবে, কানন আটকায়। বালিশ ছুঁড়ে ফেলে দুহাতে জাপটে ধরে শশীকে, নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে বন্ধনে আবদ্ধ করে ফিসফিসিয়ে বলে, এই শীতের মাঝে ভারত পাকিস্তান বর্ডার দিকে না শশী বউ, আমি একটুও গা ঘেঁষবো না, আই প্রমিস।
শীতের স্নিগ্ধতায় ভিজে ধরণী, কুয়াশার ঘনঘটা আবরণ না দেখা গেলেও মেঘের আগমন হয়েছে। হালকা পবনে শীতটা জেঁকে বসেছে। এই শীতের সকালে মাটির চুলোয় হাত সেঁকছে কয়েক জোড়া হাত। মরিয়ম বেগম গায়ে শাল জড়িয়ে ভাপা পিঠা বানাচ্ছে আর সকলের সাথে গল্পে মেতেছেন। ছাদ থেকে মাটির চুলা এনে তাতে লাকড়ি ঠেলে পিঠা বানাচ্ছেন তিনি। উষ্ণ ভাপে সিদ্ধ ভাপা পিঠা ভেঙে মুখে দেন কুলসুম বেগম। পাটালি গুঁড়ো নারিকেল কোড়ার মিলন মেলায় পিঠের স্বাদ যেন বৃদ্ধার মনটা ফুরফুরে করে দিল। তিনি গালপুরে উজ্জ্বল চোখে হেসে বলল, মোল্লা বাড়ির জি, পিঠা খাওয়াইয়া মনটা ভালো কইরা দিলি। আহ, কি স্বাদ! মুখে দিলে মনে হয় আকাশে উঠতাছি। মরিয়ম বেগম খুশিতে গদগদ। তিনি প্রশংসা কুড়াতে বড্ড ভালোবাসেন। তিনি আরেকটা পিঠা ঝুড়িতে রেখে বলেন, আম্মা, মজা হয়েছে? নিন, এটাও আপনি নিন, আমি জলদি হাত চালাই। বলে তিনি আরো পিঠা বানিয়ে সবার হাতে হাতে দেন। পারভিন বেগম, মেহের, কুলসুম বেগম আগুনের আঁচে হাত গরম করেন আর পিঠার স্বাদ নেন। মেহের মরিয়ম বেগমের উদ্দেশ্যে বলেন, শশীও উঠিনি? মরিয়ম বেগম কিছু বলবেন, তার মুখের কথা কেড়ে নিয়ে কুলসুম বেগম পিঠা মুখে এদিক ওদিক উকি দিয়ে বলে, গরম গরম কোরবালিশ আসছে, তাই ওঠার নাম নিতেছে না। মরিয়ম ও পারভিনের চোখাচোখি হয় নিমিষেই। বৃদ্ধার কথার মানে বুঝতে বেগ পোহাতে হয়নি যে অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের থেকে নজর সরিয়ে নেয়। অবুজ মেহের অবুজের মতো আওড়ায়, কোলবালিশ ছাড়া না আমিও ঘুমাতে পারি না। আন্টি, আমাকে একটা কোলবালিশ দিলে ভালো হতো, মনের মতো ঘুমাতে পারতাম। মরিয়ম বেগম না শোনার ভান করে পিঠা বানায়। পারভিন বেগম অন্যদিকে ফিরে ঠোঁট চেপে হাসে। কুলসুম বেগম নাতনির কথায় খিকখিক করে হাসলো, ফিসফিসিয়ে বলে, নাক টিপলে দুধ বেরোয়, ওনার কোরবালিশ লাগবো? বড় বউ, একটা কোরবালিশের খোঁজ করো। মেহের আবারও অবুজ চোখে চায়। বাড়িতে তো আমার কোলবালিশ আছেই, আম্মু খুঁজবে কেন? ঝমঝমিয়ে বৃষ্টি নামার প্রস্তুতি সমেত নীরবতা। নীরবতা ভেঙে যায় তিন রমণীর হাসিতে। ঝমঝমিয়ে বৃষ্টি ফোটার পতন ঘটে। মেহের ফ্যালফ্যাল করে যায়। কুলসুম বেগম হাসি মুখে মরিয়ম বেগমকে উদ্দেশ্যে বলেন, মোল্লা বাড়ির জি, আমার মুরব্বীর কোলবালিশ খানা এবার নিয়ে যাইবার চাইতেছি, কি বলো? দিবা না? মেহের এ যাত্রায় বুঝতে সক্ষম হয় কোলবালিশ বলতে কাকে বোঝানো হয়েছে। সে লজ্জায় মুখ লুকিয়ে উঠে চলে যায়। তার প্রস্থানে আবারও হাসির রোল পড়ে। মরিয়ম বেগম হাসি থামিয়ে আর চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে জবাবে বলে, আপনাদের আমানত আপনারা নিয়ে যাবেন, আমরা আটকে রাখার কে? বৃদ্ধা মুখ মুচড়িয়ে বলে, হ্যাঁ, আটকাই রাখো নাই, বাক্সের তালা দিয়েই রাইখা বাহানা আওড়াও। মরিয়ম বেগম কি বলবেন ভেবে পায় না। প্রত্যুত্তরে মৃদু হাসেন শুধু। এরই মাঝে কণিকা বেগম আসেন। কোলে ঘুমে ঠুলু ঠুলু কুঞ্জ। মরিয়ম বেগম তাকে পিড়িতে বসতে বললে তিনি কুঞ্জকে কোলে নিয়ে বসে পড়েন। কুঞ্জ মায়ের সাথে সেটে শালের ভিতর থেকে উকি দিয়ে বলে, মা, তোমাদের বাড়ি এত শীত কেন? আমি তো কুলপি হয়ে যাব গো। মরিয়ম বেগম হেসে তার হাতে পিঠা ধরিয়ে বলে, গরম গরম পিঠা খেয়ে গরম হয়ে যাও আব্বাজান। কুঞ্জ ফু দেয় গরম পিঠায়। কুলসুম বেগম মুচকি মুচকি হাসেন তার দিকে তাকিয়ে। কিছু বলবে কুঞ্জ চোখ বড় বড় করে বলে, বুড়ি তোমার স্বামী মরে ভূত হইছে, কবর থেকে তোমাকে ডার্লিং বলে ডাকিতেছে, তার কাছে যাও। কণিকা বেগম বড়সড় ধমক দেয় সাথে। ভয়ে কুঞ্জর হাত থেকে পিঠা পড়ে যায়। কেঁপে উঠে সে, চোখটাও ছলছল নদী বনে যায় অল্পক্ষণের ব্যবধানে। কুলসুম বেগম কণিকা বেগমের গোষ্ঠী শুদ্ধ তুলোধনা করে কুঞ্জকে টেনে নিচ কোলে বসিয়ে পিঠা খাওয়ায়। কণিকা বেগম গম্ভীর মুখে বসে থাকে। শীতের রাতে লেপ কম্বলের সাথে এক অনন্য বন্ধন তৈরি হয়ে থাকে। সেই বন্ধন ছিন্ন করে উষ্ণতা মোড়ানো নিজেকে কম্বল থেকে টেনে বের করা খুবই কষ্টজনক ব্যাপার। শশী শীতে কুকড়ে উষ্ণতার দিকে সেটে যায়। হাতের কাছে যা পায় তাকেই সন্তর্পণে জড়িয়ে নিজেকে লুকিয়ে শীতকে ধোকা দেয়। কিন্তু স্বল্প পরিচিত উত্তাপে ঘুম ছুটে যায় নিমিষে। চোখ খুলতেই বুঝতে পারে কারো বুকে অবস্থান তার। তাকে আগলে নিয়েছে যত্ন সহকারে। সে চোখ খিচে নেয়। সরে আসবে লোভী মনটা কাতুকুতু দিল তাকে। উন্মুক্ত বুকে নাক ঠেকিয়ে ঘ্রাণ টেনে নেয়। তনুমন শিহরণে শিওরে শিওরে ওঠে। সে মুখ তুলে কাঁধে মুখ গুজে বিস্বরে আওড়ায়, শের, তুমি কাজটা মোটেও ঠিক করনি। আমার আদালতে এই মুহূর্তে তোমার ফাঁসি ঘোষণা করা হলো। আশা করি খুব শীঘ্রই তা কার্যকর হবে। বলেই সে সরে যায়। কানন গভীর ঘুমে হালকা নড়ে চড়ে লেপ মুড়িয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। হাসান মাহমুদ বাড়ির সামনে সামান্য আঙিনায় শখের বাগান গড়িয়েছে। তিনি খুবই যত্নশীল বাগানটার প্রতি। তিনি বাদে কেউ ফিরেও ফুচ্চি দেয় না বাগানে। কিন্তু যখন ফুলের সমারোহে ছেয়ে যায় চারিপাশ, তখন ভোমরা গুনগুন সুরে উড়ে বেড়ায়। তিনি বাগান পরিষ্কার করে পানি দেন সাত সকালে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় শশী। লং সোয়েটারে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে বাবার উদ্দেশ্যে বলে, আব্বা, কিছু কথা বলি, সময় হবে?
হাসান মাহমুদ মেয়ের দিকে চান। দুই মেয়ের মধ্যে শিরিন খুবই বাবা ভক্ত, শশীকে মায়ের বান্ধবী বলা চলে। ঝগড়া করবে পায়ে পা লাগিয়ে, আবার গলায় গলায় সেরকম ভাব। শশীর মাঝে মায়ের গুণাগুণ খুঁজে পাওয়া যায়। খুব শাসন করবে, যেন সে তার বাবা নয় বরং শশী তার মা। তিনি মেয়ের এই সিরিয়াস গলা শুনে ব্যস্ততার সুরে বলল, 1 সেকেন্ডের সময় নেই শশীমা, আমাকে বেরোতে হবে, একটু বাজার থেকে ঘুরে আসি। বলেই প্রস্থান করবেন শশী পথ আটকে ভনিতাহীন বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে লক্ষ্মী ছেলের মতো। আমি কিছু জিজ্ঞেস করলে সত্যিটা বলবে। হাসান মাহমুদ বুঝতে পারল আর নিস্তার নেই। তিনি সায় জানালো। শশী আশপাশটা দেখে বাবার উদ্দেশ্যে নরম গলায় বলে, তুমি শেরকে আবারও চাকরির বিষয়ে খুঁজিয়েছ? হাসান মাহমুদকে এ যাত্রায় সিরিয়াস দেখালো। তিনি নিজ পিতা অবতারে ফিরে আসে। খুঁচিয়েছি বলতে কি বোঝাচ্ছ? কে বলেছে শের সাহেব? আব্বু ও কিছুই বলেনি, কিন্তু সবের একটা লিমিটেশন তো থাকে। ওর যখনই আসে বা তার সাথে তোমার দেখা হলেই নিয়ে বিনিয়ে চাকরির প্রসঙ্গটা তোলাটা কেমন না বলো? চাকরি নিয়ে এত সিরিয়াস তো বেকার ছেলেকে মেয়ে কেন বিয়ে দিয়েছো? হাসান মাহমুদের ভ্রু কুঁচকে যায়। আমি তাকে ইনিয়ে বিনিয়ে না সরাসরি বলি, তার সামনে বাস্তবতা তুলে ধরি, তাকে একটু মোটিভেট করার চেষ্টা করি। আর মেয়ে দিয়েছি কারণ তাকে তোমার উপযুক্ত মনে হয়েছে। শের সাহেব একজন ভদ্রলোক, সাথে খুবই মেধাবী। উনি তোমাকে বলেছে, আমি ওনাকে খোঁচা দিয়ে কথা বলছি। আজ তো শের সাহেবের হচ্ছে। কোথায় উনি? শেষের কথা একটু শব্দ করে বলে 2-3 সিঁড়ি উঠে এমন ভাব করে যেন এখনই শেরকে ডেকে জবাবদিহিতা চাইবে। শশী তার বাহু জড়িয়ে মুচকি হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।